প্লিজ প্লিজ আমি একটাই রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে, আমার আজকের বাস্তব জীবনের ঘটনাটি শুনে যাবেন। আমি জানি আজকের বাস্তব জীবনের ঘটনাটি শুনলে আমার যেরকম কান্না পেয়েছে আপনাদের এরকম কান্না পাবে, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতেও পারবেন। ঘটনাটি প্লিজ স্কিপ করে যাবেন না এবং শোনার চেষ্টা করবেন যদি আপনার হাতে সময় থাকে, এবং কি গল্পটি শোনার পর যদি ভালো লাগে থাকে তাহলে একটি শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই শুনতে পারে আজকের ঘটনাটি শেয়ার করেছেন খুলনা থেকে একজন আপুটির নাম তিশা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তিশা আপুর জীবনের বাস্তব জীবনের ঘটনাটি আমরা শুনবো। তিশা আপু লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। আপু আমি আশা করব আমার গল্পটি আপনি টাইমলাইনে রেখে দিবেন। আপু আমার জীবন কাহিনী এতটাই কষ্টকর যা বলার বাহিরে। আমার বয়স এখন প্রায় 50 বছর বয়স। এই 50 বছর বয়সে আমার প্রায় অবস্থা খুবই খারাপ। আমি মনে হয় যেন বাঁচবো না বেশি দিন। সো আমি ভাবলাম আমার জীবনের স্টোরিটি আপনার কাছে তুলে ধরি। আমি মরে যাওয়ার পরও আমার কাহিনীটি হয়তো বা কেউ একজন শুনে একটু হলেও আফসোস করবে এবং কি বলে যাবে যে আমি যাতে ভালো থাকি ও পারে। আমার হয়তো বা বেঁচে থাকার কোনো গ্যারান্টি নেই, তবে আমি একটা কথাই বলবো, আমি বেঁচে থাকতে চাই। তবে এত যুদ্ধ করে মনে হয় না যে আমি বেঁচে থাকতে পারবো। এই বয়সে অনেক রোগ ধরে গিয়েছে, মনে হয় না আর বাঁচতে পারবো, যদিও ক্যান্সারের রোগী বাঁচে না। যাই হোক আপু, আমি শুরু থেকে শুরু করছি। আমার বাবা একজন কৃষক এবং কি আমার মা একজন গৃহিণী। আমার মা মানুষের বাসায় বাসায় কাজ করে আমাদেরকে খাওয়াতো। আমার বাবাও কৃষকের কাজ করত। আমার বাবা মানুষের ধারে অনেক কাজ করছে যা বলার বাহিরে। আমাদের এমনও দিন গেছে যে আমরা খেতে পারি নাই, আমরা পড়তে পারি নাই, মানুষের বাড়িতে কাজ করে একবেলা খাইছি এবং কি মানুষের গায়ে দেওয়া পোশাক আমাদের গায়ে দিতে হয়েছে। অনেক কষ্টের জীবনে আমি আমার লাইফে পার করছি। আমার মায়ের বয়সটা যখন 15 হয় ঠিক তখন আমার মা রিলেশনশিপ করে আমার বাবাকে বিয়ে করেছে। আমার নানুদের কোনো টাকা পয়সার অভাব নেই, তাদের প্রচুর টাকা পয়সা, তারা অনেক বড়লোক ঘরের ফ্যামিলি। এবং আমার মা রিলেশনশিপ করে আমার বাবাকে নিয়ে পালিয়ে যায় একটা সময়। পালিয়ে যাওয়ার পর তারা অনেক কষ্ট করে জীবনযাপন নিয়ে যাচ্ছিল এবং কি আমার বাবার একটা সিদ্ধান্ত ছিল যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে নেই, তারপর আমার শ্বশুরবাড়ির লোকজন হয়তোবা মিলবে। আমার বাবার এরকম একটা কথা ছিল। আমার মা সবসময় বলেছে, তুমি জানো না তো আমার বাবা এবং আমার মা কতটা জেদি। তারা সবসময় আমার পছন্দের জিনিসটা আমাকে দিয়েছে কিন্তু তোমাকে তো দিল না, তাই আমি তোমার কাছে চলে আসছি। তুমি এত আফসোস করো না তো, আমরা ডাল ভাত খেয়ে প্রয়োজনে না খেয়ে দুজন এক জায়গায় থাকবো। তারপরে আমরা দুজন যেভাবেই হোক না কেন দুজন দুজনকে ভালোবেসে সারাটা জীবন থাকবো। তার পরবর্তীতে আমার নানু এবং আমার নানা আজ পর্যন্ত মেনে নেয় নাই, মানে তারা কখনো কোনোদিন মেনে নিবে না শপথ করছে তো করছেই, কখনো আর মেনে নেয়ও নাই। আমি কখনো আমার নানুর বাড়িতে যাইও নাই। আমার মা এবং আমার বাবা মানুষের বাসায় বাসায় কাজ করে তারা নিজেদেরকে রাখছে এবং তারা ছিল। আমার মা পালিয়ে যাওয়ার প্রায় 3 বছর পরে আমি হলাম। আমি হওয়ার পর থেকে তো তাদের আরও কষ্ট বেড়ে যায়, কারণ দুজন মিলে ভালোভাবেই চলতে পারতো। আমি হওয়ার পর থেকে তাদের অনেক খরচ বেড়ে গিয়েছে। যাই হোক, আমার মা মানুষের বাসায় বাসায় কাজ করতে চলে যেত। আমার বাবারও কোনো ঠিক ঠিকানা ছিল না। একটা সময়ের পর আমার বাবা মা সিদ্ধান্ত নিল দুজন দুজনকে ডিভোর্স দেবে, কারণ আমার মা এই সংসারে আর থাকবে না। আমার মায়ের সংসারে থাকার আর কোনো ইচ্ছা নেই। আমার মায়ের এই কষ্ট সহ্য করার মতো আর অ্যাবিলিটি হচ্ছে না। আমার মা সিদ্ধান্ত নিয়ে আমার বাবাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দিয়ে আমার বাবার কাছে আমাকে রেখে আমার মা অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে। অন্য জায়গায় বিয়ে করে ফেলার পর আমার মা অনেক সুখেই আছে, অনেক শান্তিতেই আছে। তবে আমার মা অনেক সুন্দরী একজন মেয়ে ছিল। আমার মায়ের যেমন সুন্দর চুল ছিল তেমন সুন্দর চোখ কান সব কিছুই ছিল। আমার মাকে দেখতেই একটা পরীর মতো লাগতো। এই কারণেই আমার বাবাকে ছেড়ে অন্য একটা ছেলের কাছে চলে গিয়েছে। যাই হোক, মায়ের পর্বটা না হয় আমি এখন বাদে দিয়ে দিলাম। বাবা সবসময় কান্নাকাটি করতো। আমার বয়সটা প্রায় 9 বছর হয়েছে, আমিও বুঝতে শুরু করলাম। বাবা আর বিয়ে করে নাই শুধুমাত্র আমার জন্য। আমার বাবা আমাকে নিয়ে খুব সুখী আছে, আমাকে পড়ালেখা করাচ্ছে। আমাকে রেখে সে কাজে চলে যেত। একবার কাজে চলে গেলে প্রায় 5-6 দিন 10 দিনও আসতো না। আমি বাসায় একাই থাকতাম। আমার একটা আন্টি ছিল, ওই আন্টি সবসময় আমার দেখাশোনা করতো। একদিন আন্টির ছেলে আমাকে প্রপোজ করে, আমার সাথে প্রেম করতে চায়। তখন আমার বয়সটা 13 চলে। আমি অনেক কিছুই বুঝতে শিখলাম, অনেক কিছুই জানতে শিখলাম। আমার খুব লজ্জাও লাগছে যে এই বয়সে আমি প্রেমও করেছি। 13 বছর বয়সে ওই আন্টির ছেলের সাথে আমি প্রেম করা শুরু করলাম। আমার বাবা যখন চলে যেত কাজকর্মে ঠিক তখন ওই ছেলের সাথে আমি অনেকক্ষণ সময় কাটাতাম। আমার বয়সটা তখন প্রায় দেখতে দেখতে 15 হয়ে গেল। 15 বছর বয়সে আমি আমার আন্টির ছেলের সাথে আমার ফিজিক্যাল সম্পর্কটা পর্যন্ত হয়ে গেল। আমি তখন অত কিছু বুঝতাম না, জানতাম না। তখন আমি মোবাইল ইউজ করতাম না। যাই হোক, আন্টির ছেলে আমাকে একটা মোবাইলও কিনে দিল। তখন বাটন মোবাইল কিনে দিয়েছে। বাটন মোবাইলে সবসময় আন্টির ছেলের সাথে আমি প্রেম করতাম।
একটা সময়ের পর আমার আন্টি ধরে ফেলেছে আমার বয়ফ্রেন্ডকে ধরে ফেলার পর আমার আন্টি শপথ করেছে কখনো কোনোদিন এই মেয়ের কাছে যাবি না এবং কি এই মেয়ের সাথে তুই রিলেশনশিপ রাখবি না। যাই হোক, আন্টির কথা অনুযায়ী আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল এবং কি অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপ শুরু করছে। সেই একটা বিশাল কাহিনী, সেটা না হয় আমি নাই বলি। তার পরবর্তীতে আমার বাবা এই কাহিনীটি শোনার পর আমাকে অনেক মারছে। মারার পর আমি বাবাকে একটাই কথা বলেছি, আমি একা থাকতে পারি না বাসায়, তুমি প্রয়োজনে বিয়ে করো। আপু, তখনই ছিল আমার একটা ভুল ডিসিশন। বাবাকে অনেক চাপ দিলাম, বাবা আমার একটা মা লাগবে, তুমি যে করে হোক না কেন আমাকে একটা মা এনে দিতে হবে। তারপর আমার বাবা আমার কথা অনুযায়ী বিয়ে করলো। বিয়ে করার পর আমি আমার সৎ মায়ের সাথে খুব ভালোই আছি। দেখতে দেখতে সৎ মা আমাকে দেখতে পারে না, আমাকে অনেক কথাবার্তা শোনায় এবং কি আমার বাবাকে বলে, এই মেয়েকে তুমি বিয়ে দাও না কেন, এই মেয়েকে তুমি ঘরে রেখে দিচ্ছ কেন। আমার বাবা একটা কথাই বলেছে, আমার মেয়ের কারণে আমি তোকে নিয়ে আসছি, তুই এত কথা বলবি না। স্বাভাবিক, বাবার মন বলে কথা। বাবার মন আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো, বাবাও চেঞ্জ হয়ে গেল, আপন মা নেই, আপন বাবাও নেই এখন আর। এরপর আমার বাবা সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে দিয়ে দিবে। তার পরবর্তীতে আমিও ভাবলাম ঠিক আছে, বিয়েটা না হয় বসেই যাই, হয়তোবা আমার লাইফের জন্য অনেক বেশি ভালো হবে। আসলে আপু কি জানেন, যার কপাল পোড়া তার কপাল পোড়াই থাকে। আপু রাইট একটা কথা বলছেন, তার কপাল পোড়াই থাকে। তার পরবর্তীতে আমার বাবা একটা সম্বন্ধ নিয়ে আসলো এবং আমার বিয়ে হয়ে গেল। ছেলেটা রিক্সা চালায় এবং কি ছেলেটা একটা টিনের ঘরে থাকে, আমাকে নাকি অনেক সুখে রাখবে। যাই হোক, সুখে থাকলেই হলো, আর কিছু চাই না। তবে একটা দুঃখজনক বিষয় হলো, ছেলেটা আমাকেই চেনে না। মানে আমাকে বিয়ে করছে ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি কোনো চাহিদা বুঝে না এবং কি ধরতে গেলে একটু পাগল টাইপের। মানে আমাকে কোনো সুখও দিতে পারে না, আমার কাছেও আসে না এবং কি কোনো ভালোবাসা নেই আপু। তার পরবর্তীতে ভাবলাম এভাবে দিন যাক, যেতে থাক, তারপর দেখি না কি হয়। এবং কি এর মধ্যে আমার মা আমার সাথে যোগাযোগ করলো। আমার মা আমাকে বলল, কেমন আছিস, কি অবস্থা তোর। তারপর আমি বললাম, আপনি কে। তারপর আমার মা বলল, আমি তোর মা। তারপর আমি বললাম, মা তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তুমি ভালো আছো তো আমাকে ছাড়া। মা বলল, আমি তোকে ছাড়া অনেক ভালো আছি, আমি আমার সংসারে 3টা বাচ্চাকে নিয়ে খুব ভালো আছি, তুই কি সুখে আছিস। তারপর মাকে সব দুঃখের কথা বললাম। মাকে দুঃখের কথাগুলো বলার পর মা একেবারে গলেই গিয়েছে। মা আমাকে বলল, আমি তোকে টাকা পয়সা দিচ্ছি, তুই ভালোভাবে থাক। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ও মা, দেখি এই পাগল আমাকে এসে অনেক মায়ের দৌড় করে, এই পাগলের সাথে আমার আর সংসার জীবনটা হবে না। মাকে বললাম সবকিছু। মা বলল, ঠিক আছে, তুই এই ছেলেকে ডিভোর্স দিয়ে দেয়। তারপর আমি ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পর আমি আমার মায়ের কাছে চলে গেলাম। মায়ের কাছে চলে যাওয়ার পর মা বলল, তুই মানুষের বাসায় বাসায় কাজ কর, বা তুই গার্মেন্টসে কাজ কর, বা কিছু একটা কর, তুই এভাবে বসে থাকিস না। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি গার্মেন্টসে চাকরি ধরলাম। সেখানে অনেক বাজে একটা কাজ ধরছি। যাই হোক, কাজটা আমি করতেছি শুধুমাত্র টাকার জন্য। হঠাৎ করে আমার মা আমাকে একদিন বলে, তুই কখনো কোনোদিন আমার বাসায় আসবি না, আমার এই 2টা মেয়েকে বিয়ে দিতে পারবো না। এবং কি আমার হাজবেন্ড অনেক কথা বলে। তারপর আর কখনো মায়ের বাড়িতে যাই নাই। এর পরবর্তীতে আমি আমার বাবার বাড়িতে গেলাম। বাবার বাড়িতে যাওয়ার পর আমাকে আমার সৎ মা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে অনেক মেরেছে, অনেক ধরনের অনেক কথা বলেছে আমরা পছন্দ করে বিয়ে দিছি, তুই ওখানে সংসার করিসনি, তোর এত চাহিদা কিসের, একটা পাগলের সাথেও সংসার করা যায়। তারপর আর কি, ওখান থেকে কান্না করতে করতে বেরিয়ে চলে আসলাম। তারপর আমি অনেক খারাপ হয়ে গিয়েছি। আমি পতিতালয়ে চলে যেতাম, আমি অনেক জনের কাছে চলে যেতাম শুধুমাত্র টাকার জন্য। একটা পর্যায়ে আমার টাকার আর অভাব হচ্ছে না। এর পরবর্তীতে খারাপ কাজগুলো বাদ দিয়ে আমি ভালো কাজের মধ্যে লিপ্ত হলাম, মানুষের বাসায় বাসায় কাজ করতে যাই। হঠাৎ একদিন একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়ে যায়। আমি আবার শুধুমাত্র বাংলা রিডিং করতে পারি আর মেসেজ করতে পারি, আমি আর কিছুই পারি না আপু। কারণ পড়াশোনা অত বেশি করা হয় নাই, বুঝিনি তো, এমন একটা সংসারে বসবাস করেছিলাম যেখানে আমার পড়াশোনা তো দূরেই থাক, অবহেলা আর কষ্টের মধ্যে আমি বড় হয়েছি এবং আমার জীবন সার্কার হয়ে গিয়েছে। তার পরবর্তীতে একটা ছেলের সাথে আমি ফেসবুকে প্রেম করছি। ফেসবুকে প্রেম করতে করতে ছেলেটিকে আমি বাস্তবে বললাম দেখা করতে। ছেলেটি আমার সাথে দেখাও করেছে। দেখা করার পর ছেলেটাকে আমার খুব ভালো লাগছে। ভালো লাগার পর আমি ছেলেটাকে বললাম, চলো আমরা বিয়ে করে ফেলি। ছেলেটা আমাকে 2 বছরের সময় দিয়েছে। 2 বছরের সময় দেওয়ার পর আমি ছেলেটাকে বিয়ে করেছি। বিয়ে করার পর বেশ 4 মাস সংসার করেছি। 4 মাস পর আমার হাজবেন্ড আর আমার কাছে আসে না। কি রে বাবা, তুই আমার কাছে আছিস না কেন? আমি সবসময় বলতে থাকি, তুমি আমার কাছে আসো না কেন, এই সে অনেক কথাই বলি। তার পরবর্তীতে জানতে পারলাম আমার হাজবেন্ডটা আরও একটা বিয়ে করেছে, সেখানে একটা মেয়েও আসছে, এই কারণে আমার কাছে আসতে পারে না। আচ্ছা যাই হোক, তার পরবর্তীতে আমি সংসার জীবনটা নিয়ে যাচ্ছি, মানে আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। ভাবলাম হাজবেন্ড দিয়ে কি করব, যদি একটু সম্মানে বাঁচতে পারি এটাই অনেক।
এর মধ্যে আসলে মায়া জন্মাই গেছে আরেকটা ছেলের জন্য। আমি নিজেও বলবো যে আমি নিজেই একটা খারাপ মেয়ে, আমি স্বীকার করি। এর পরবর্তীতে একটা ছেলের জন্য মায়া জন্মাই যাওয়ার পর আমি ছেলেটাকে বললাম, আমার তো হাজবেন্ড আছে। ছেলেটা আমাকে বলল, হাজবেন্ড থাকলে তো সমস্যা কি, তুমি আমার ঘরে চলে আসছো। প্রায় এখানে আমি 6-7 বছর সংসার করেছি। সংসার করার পর আমি এটাকেও ডিভোর্স দিয়েছি, মানে এখন আমি 3 নাম্বার বিয়ে করব। 3 নাম্বার বিয়ে করার সময় আমার কাবিন আমি 6 লাখ ধরেছি এবং আমি অনেক সত্য দিয়েছি, আমার সত্যগুলো মেনেছে। মেনে নেওয়ার পর আমার বিয়ে হয়েছে এবং সংসার জীবনে আমি খুব ভালো আছি। আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ড আমরা 3জনে মিলেই ঘরের মধ্যে থাকতাম। তবে আপু একটা কথা বলি, আমি আবার খুব সুন্দরী একটা মেয়ে, এই কারণেই হয়তোবা সব ছেলে আমার রূপে পাগল হয়ে যায়, এই কথাটা বলতেই হবে। যাই হোক, আমার শাশুড়ি আমাকে অনেকদিন অনেক কথাই শোনায়, আমি শাশুড়ির কথাই কান দিই না। তার পরবর্তীতে আমার হাজবেন্ড একদিন বলল প্রবাসে যাবে, সে দেশে ভালোই কিছু করতে পারছে না, তারপর সে প্রবাসে চলে গেল। আমি আর আমার হাজবেন্ড আমার শাশুড়ি মিলে খুব ভালো আছি। এর মাঝে আবার আমার মা আমার সাথে যোগাযোগ করলো। মা যোগাযোগ করার পর মা বলল, আমার বাড়িতে বেড়াতে আসছিস? আমি বললাম আচ্ছা ঠিক আছে। এর মাঝে আমার মায়ের ঘরের যে মেয়ে আছে ওই মেয়েগুলোর বিয়ে লাগছে। বিয়ের মধ্যে আমি গেলাম, কাজকর্ম করলাম, ভালোই ছিলাম। এরপর আবার চলে আসলাম। খুব মায়া লাগে মায়ের জন্য, কিন্তু কি করব, আমার তো আপন বলতে কেউ নাই। তার পরবর্তীতে একদিন শুনতে পারলাম আমার বাবা মারা যায়। আমার বয়সটা তখন প্রায় 29 চলে। আমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর আমার সৎমাটাও চলে গেল তার বাবার বাড়িতে। এরপর আমি ভাবলাম আমার আছেই মাটা, আর কেউ নাই। তারপর আমার হাজবেন্ডের বাড়ি থেকে আমার মাকে মাঝে মধ্যে দেখতে যেতাম। এর পরবর্তীতে আমার বয়সটা যখন 35 হয়, ঠিক তখন আমার মাটা মারা যায়। আমার মা মারা যাওয়ার পর আমার মায়ের হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে। সেই সংসারের কথা না হয় আমি বাদই দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি আমার সংসার জীবনে খুব ভালো আছি। আমার একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর আমার এই জীবনে আর কিছুই চাই না, খুব সুখে আছি। এর মধ্যে আপু হঠাৎ করে শুনতে পেলাম আমার হাজবেন্ড 4 তলা থেকে পড়ে মাথা ফেটে মারা গিয়েছে। আমার হাজবেন্ড আর বেঁচে নেই। প্রবাস থেকে দেশে আনলো, হাজবেন্ডকে ধরে অনেক কান্নাকাটি করছি। আমি হয়ে গেলাম বিধবা। একবার ডিভোর্সি হইলাম, একবার বিধবা হইলাম। প্রেমিক হারালাম, মাকে হারালাম, বাবাকে হারালাম। এই যন্ত্রণা, এই কষ্ট আসলে কাউকে বোঝানোর মতো না। বিধবা হয়ে যাওয়ার পর প্রায় 3টা বছর আমি বিয়ে করি নাই, শাদিও করি নাই, নিজের মতো করে দিনগুলা নিয়ে যাচ্ছি। তার পরবর্তীতে ওই যে একবার আমার একটা আন্টির ছেলের সাথে প্রেম হয়েছিল, ওই আন্টির সাথে আমার হঠাৎ দেখা হয়ে যায়। ওই আন্টি আমাকে বলল বিয়ে করতে, তার কাছে একটা সম্বন্ধ আছে। তারপর আমি ভাবলাম বয়সটা প্রায় ভারী হয়ে যাচ্ছে, আমি বিয়েটা আবার বসে দেখি, তারপর কি হয় আমি দেখব। তারপর আমার বিয়ে হলো। এখানে বিয়ে হওয়ার পর এখানে দেখতেছি যে আমার আন্টি আমার সাথে বাটপারি করেছে, মানে আন্টি আমার উপর প্রতিশোধ নিয়েছে আন্টির ছেলের সাথে যে আমি প্রেম করেছিলাম ঠিক এই কারণে। আমি দেখতেছিলাম এই ছেলের অনেক বয়স হয়েছে এবং এই ছেলে আগে 2 বিয়েও করেছে, কিন্তু বউ চলে গিয়েছে। কিন্তু চলে গিয়েছে কেন আমি জানি না। তারপর আমার বিয়ে হলো। এখানে বিয়ে হওয়ার পর আমি তো পুরো রাজ বাড়িতে আছি, রাজ রানীর মতো। কিন্তু একটাই কথা, আমার হাজবেন্ডের ফিজিক্যালি অনেক প্রবলেম আছে, এবং প্রবলেম তো আছেই আছে, তার বেসিক কিছু প্রবলেম আছে, যেগুলো হচ্ছে আমাকে সে মারধর করে। তারপর এক এক সময় তার ব্রেন আউট হয়ে যায়, এক এক সময় অনেক ভালোবাসাও দেয়। সব কিছু মিলিয়ে আমি এখানে খুব ভালো আছি। তবে ভালো আছি ঠিক আছে, এর মধ্যে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছি। আমার আগের ঘরের মেয়েটাকে নিয়েই আমার এই হাজবেন্ডের ঘরে আছি। আমার হাজবেন্ডের অনেক কথা শুনি যদিও মেয়েটার জন্য, তারপরে এগুলো আমি মাথায় নেই না এবং কানে নেই না, আমি কিছু মনেই করি না। কারণ আমার মেয়েটার বয়স আস্তে আস্তে ভারী হচ্ছে। একটা সময়ের পর আমার মেয়েকে আমি বিয়েও দিয়ে দিব। আর এখানে তো আমি কোনো সন্তান নেব না, এটার জানাই আছে। আর যেহেতু এই হাজবেন্ডের ঘরে তার কোনো বাচ্চা কাচ্চা নেই, বিয়ে করেছে, বউ চলে গেছে, সেহেতু আমার কোনো প্রবলেমও নাই। তার পরবর্তীতে আমার মেয়েটাকে এক রুমে রাখি, আমি আর আমার হাজবেন্ড এক রুমে থাকি। এর মধ্যে হাজবেন্ড অনেক পাগলামি করে অনেক দিন, অনেক রকম ভাবে, বাট কিছুই করার নাই। যাই হোক, আরেকটি কথা বলা হয়নি, আমার হার্টে রিং পরানো হয়েছে এবং আমার অনেক অনেক রোগ ধরা পড়েছে, যা অনেক বাজে বাজে রোগ, যেগুলোতে মনে হয় না যে আমি বাঁচবো। এবং কি আমার ব্লাড ক্যান্সার, এই ক্যান্সারে মনে হয় না মানুষ বাঁচবে। আমার কাছে মনে হচ্ছে যেন হয়তোবা 2-3 বছর বাঁচতে পারি, আর নয়তোবা মাসখানিক বাঁচতে পারি, কারণ আমার চরম বলতেছে মরণের খবর। তবে এই হাজবেন্ডের ঘরে ভালো আছি, তবে দুঃখেও আছি। শুধুমাত্র একটি কথাই বলবো, ছোটকাল থেকেই দুঃখ কষ্ট সবকিছু মিলিয়েই আমি বড় হয়েছি। এখন আর দুঃখকে দুঃখ মনে হয় না, সুখকে সুখ মনে হয় না। মায়ের ধর খেয়েও এখানে থাকতে হবে এবং এখানেই মনে হচ্ছে আমার শেষ নিঃশ্বাস চলে যাবে। তবে এর আগে একটি কথাই বলতে চাই, আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে মরতে চাই, কিন্তু জানি না কি হবে। তবে আমি একটি কথাই বলবো, আমার মেয়েটার জীবনটা অনেক সুখীময় হয়ে উঠুক, এটুকুই বলবো।
আপু আমি বেঁচে আছি দুঃখ কষ্ট নিয়ে, তবে আপনি দোয়া করবেন আমি যাতে বেঁচে থাকি, আমার মেয়ের যাতে সুখটা দেখে যাই, মনে হয় না দেখতে পারবো। যাই হোক আপু, আমার জীবনের এই হলো ছোট্ট একটি স্টোরি। আপু আমি বলবো আপনি আমার স্টোরিটি টাইমলাইনে রাখবেন। এবং আপু আপনি ভালো থাকবেন। ধন্যবাদ তিশা আপু আপনার জীবনের ছোট্ট একটি স্টোরি শেয়ার করার জন্য, ভীষণ খারাপ লেগেছে। সবাইকে একটি কথাই বলবো, আপুটির উদ্দেশ্যে ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।